তিনি ট্রেন থেকে নামলেন দুপুরবেলা। দুপুরবেলা বোঝার কোনো উপায় নেই। চারিদিক অন্ধকার হয়ে আছে। আকাশ মেঘে মেঘে কালো। বৃষ্টি এখনো নামেনি। বৃষ্টি যে কোনো মুহূর্তে নামবে বলে মনে হয়। আষাঢ় মাসে বৃষ্টি বাদলার কোনো ঠিক নেই। এই বৃষ্টি, এই রোদ। ময়মনসিংহ থেকে যখন ট্রেন ছাড়ল তখন আকাশ ছিল পরিষ্কার। জানালার ওপাশে ঝকঝকে রোদ। 3 ঘন্টা ট্রেনে কাটিয়ে ময়মনসিংহ থেকে এসেছেন 18 কোনা নামের স্টেশনে। কত দূর হবে? 40-45 মাইল। এই অল্প দূরেই আকাশের এমন অবস্থা, নাকি মেঘে মেঘে ময়মনসিংহ শহরও এখনো ঢেকে গেছে? ট্রেন ছেড়ে যাবার পর তার মনে হলো ঠিক স্টেশনে নেমেছেন তো। স্টেশনের নাম পড়েননি। পাশে বসা এক ভদ্রলোক বললেন, এটাই ঠাকরোকোনা, নামেন নামেন। তিনি অতি ব্যস্ত হয়ে জানালা দিয়ে সুটকেস ও বেতের ঝুড়ি হ্যান্ডব্যাগ নামিয়ে দিলেন। তার ব্যস্ততার কারণ অবশ্যই সঙ্গে সঙ্গে বোঝা গেল। এখানে ট্রেন 1 মিনিটের জন্য থামে। জিনিসপত্র সব নামানোর আগে ট্রেন ছেড়ে দিল। 2টি পানির বোতল ছিল, একটি নামানো হলো, অন্যটি রয়ে গেল সিটের নিচে। সালাম আলাইকুম, আপনি কি শওকত সাহেব? তিনি জবাব দিলেন না। অসম্ভব রোগা এবং আষাঢ় মাসের গরমে কালো কোট পরা লোকটির দিকে তাকিয়ে হাসলেন। স্যার, আমার নাম মোফাজ্জল করিম। আমি ময়নাতলা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। মোফাজ্জল করিম সাহেব 2টো হাত বাড়িয়ে দিলেন। মনে হচ্ছে হ্যান্ডশেক জাতীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে চান। মফস্বলের লোকজন হ্যান্ডশেক করার জন্য 2টো হাত বাড়ায়। এরা যা করে তা পাশ্চাত্যের হ্যান্ডশেক বলা যাবে না। প্রক্রিয়াটির নাম হলো খুব সম্ভবত মোসাহাবা, যার 2য় অংশে আছে কোলাকুলি। এই মুহূর্তে লোকটিকে জড়িয়ে ধরার কোনো রকম ইচ্ছে তার হচ্ছে না। তিনি এমন ভাব করলেন যেন বাড়িয়ে দেওয়া হাত দেখতে পাননি। মোফাজ্জল করিম সাহেব তাতে খানিকটা অস্বস্তি ঠিকই বোধ করলেন। তবে মফস্বলের লোকেরা এইসব অস্বস্তি দ্রুত কাটিয়ে উঠতে পারে। করিম সাহেব, আপনি ভালো আছেন তো? জি স্যার, ভালো, খুব ভালো। আপনার কোনো তাকলিফ হয়নি তো? আমি একবার ভেবেছিলাম ময়মনসিংহ থেকে আপনাকে নিয়ে আসব। ঘরের লোকজন নাই। আমার স্ত্রী গত হয়েছেন 2 বছর আগে ভাদ্র মাসে। সংসার দেখার কেউ নেই। স্যার, আপনার মালপত্র সব এইখানে? জি, তবে একটা পানির বোতল সিটের নিচে রয়ে গেছে। কি সর্বনাশ! মোফাজ্জল করিম দ্রুত স্টেশনের দিকে রওনা হলেন। তার ভঙ্গি দেখে মনে হলো পানির বোতল না, 1 বক্স হিরে জহরত সিটের নিচে রয়ে গেছে। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরিষ্কার বোঝাই যাচ্ছে এই লোকটা যন্ত্রণা দেবে, প্রচুর কথা বলবে, কারণে অকারণে এসে সময় নষ্ট করবে। তিনি 20 দিন নিরিবিলিতে যে কাজটা করতে যাচ্ছেন তা করতে দেবে না। পানির বোতল ট্রেনে রয়ে গেছে শুনে লোকটি স্টেশনের দিকে ছুটে গিয়ে প্রমাণ করল সে বেআক্কেল ধরনের এবং অতিরিক্ত উৎসাহী। 2টা জিনিসই বিপজ্জনক। মোফাজ্জল করিমকে আসতে দেখা যাচ্ছে। শওকত সাহেব আগে লক্ষ্য করেননি, এখন লক্ষ্য করলেন। লোকটির বগলে ছাতা, ডান বগলে ছাতা। সেই হিসেবে ডান হাতটা অকেজো থাকার কথা। দেখা যাচ্ছে লোকটার ডান হাত খুবই সক্রিয়। ছাতাটা যেন শরীরেরই অংশ। স্যার, ব্যবস্থা করে আসলাম। কি ব্যবস্থা করে আসলেন? স্টেশন মাস্টারকে বলেছি, সে টেলিগ্রাফ পাঠিয়ে দিয়েছে বারহাট্টা স্টেশনে আমার এক ছাত্র আছে, সে বোতল পাঠিয়ে দেবে। এত ঝামেলার কোনো দরকার ছিল না। ঝামেলা কিসের স্যার? কোনো ঝামেলা না। আপনি আমাকে স্যার স্যার বলছেন কেন? মোফাজ্জল করিম বিস্মিত গলায় বললেন, স্যার বলবো না, আপনি কি বলেন? এত বড় একজন মানুষ আপনি, এত বড় লেখক, অজপাড়াগাঁয়ে এসেছেন, আমাদের পরম সৌভাগ্য। আমি একবার ভেবেছিলাম স্কুল ছুটি দিয়ে সব ছাত্রদের নিয়ে আসি। শওকত সাহেব আঁতকে উঠলেন। কি ভয়াবহ কথা!
এই বিপজ্জনক মানুষটি তার কেয়ারটেকার হিসেবে থাকবে? মনে হচ্ছে প্রথম দিনই জীবন অতিষ্ঠ করে তুলবে। স্যার, স্টেশন মাস্টার সাহেব 1 কাপ চা খাওয়ার দাওয়াত দিয়েছেন, চলেন যাই। চা এখন খেতে ইচ্ছে করছে না। একটা চুমুক দিবেন, না হলে মনে কষ্ট পাবে। এরা বিশিষ্ট লোক কখনো দেখে না, আপনার নামও শোনে নাই, বই পড়া তো দূরের কথা। দোষ নাই কিছু, অজপাড়াগা জায়গা। স্যার আসেন, জিনিসপত্র নিয়ে চিন্তা করবেন না, লোক লাগিয়ে দিয়েছি, এরা নৌকায় নিয়ে তুলে ফেলবে। নৌকায় যেতে হয় নাকি? জি, বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 ঘন্টা। বাতাস আছে, পাল তুলে দিব, শাসা করে চলে যাবে। স্যার চলেন, চাটা খেয়ে আসি। শওকত সাহেব বিরক্ত মুখে রওনা হলেন। মোটাসোটা থলথলে ধরনের স্টেশন মাস্টার সাহেব বিনয়ে প্রায় গলে পড়ে যাচ্ছেন। তার চোখে দেবদর্শন জনিত আনন্দের আভা। তিনি তার চেয়ার শওকত সাহেবের জন্য ছেড়ে দিয়ে নিজে একটা টুলে বসেছেন। অন্য একটা টুলে চায়ের কাপ, একটা পিরিচে 2টো নিমকি, অন্য একটা পিরিচে বানানো পান, পানের পাশে একটা সিগারেট এবং ম্যাচ। আয়োজনের অভাব নেই। কিছু না বললে খারাপ দেখা যায় বলেই শওকত সাহেব বললেন, কি ভালো? জি স্যার ভালো, একটু দোয়া রাখবেন। জঙ্গলের মধ্যে পড়ে আছি আজ 9 বছর, বদলির জন্য চেষ্টা কম করি নাই, অনেক ধরাধরি করেছি, লাভ হয় নাই। মফস্বল থেকে চিঠি গেলে এরা স্যার ফেলে দেয়, খাম খুলে পড়েও না। প্রসঙ্গ ঘুরাবার জন্য শওকত সাহেব বললেন, স্টেশন ঘরের সঙ্গে লাগোয়া বিরাট একটা গাছ দেখলাম, কি গাছ এটা? স্যার এটা শিরীষ গাছ। গত বৈশাখ মাসে ওই গাছের ডাল ভেঙে স্টেশন ঘরের ওপরে পড়ল, ঘর জখম হয়ে গেল। বৃষ্টি বাদলা হলে ঘরে পানি ঢোকে। রিপেয়ার করার জন্য এই পর্যন্ত 2টা চিঠি লিখেছি, কোনো লাভ নাই। ওদের স্যার মফস্বলের জন্য আলাদা ফাইল, চিঠি গেলেই ওই ফাইলে রেখে দেয়, খুলেও পড়ে না। স্যার সিগারেটটা ধরান, আপনার জন্য আনিয়েছি। শওকত সাহেব সিগারেট ধরালেন। স্টেশন মাস্টার বললেন, গোল্ড লিপ ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। বেনসন আনতে পাঠিয়েছিলাম, পায় নাই। মাঝে মধ্যে পাওয়া যায়, দামি সিগারেট খাওয়ার লোক কোথায়, সবাই হতদরিদ্র। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন, এই অঞ্চলের সবাই বেশি কথা বলে, যার সঙ্গে দেখা হচ্ছে সেই বেশি কথা বলছে, অনাবরত কথা বলছে। ভাগ্যিস মোফাজ্জল করিম সাহেব নেই, তিনি নৌকার খোঁজ খবরে গিয়েছেন। তিনি থাকলে দুজনের মধ্যে কথা বলার কম্পিটিশন শুরু হয়ে যেত। মোফাজ্জল করিম সাহেব সম্ভবত জিততেন। মাস্টারদের সঙ্গে কথা বলায় কেউ পারে না। স্যার কতদিন থাকবেন এখানে? ঠিক করিনি, 15-20 দিন থাকবো। শুনলাম নির্জনে একটা লেখা শেষ করার জন্য এসেছেন। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নির্জনতার যে নমুনা শুরু হয়েছে, খুব বেশি ভরসা করতে পারছেন না। স্যার পান খেলেন না? আমি পান খাই না, থ্যাংক ইউ, আমি একটু বাইরে দাঁড়াই। বাইরে দাঁড়িয়ে কি দেখবেন স্যার? কিছুই দেখার নেই। শীতকালে তাও একটু হাঁটাহাঁটি করা যায়, বর্ষাকালে অসম্ভব। কাঁচা রাস্তা, হাঁটু পর্যন্ত কাদা, দিনরাত বৃষ্টি, খাওয়া দাওয়া কিচ্ছু নাই। ইলিশ মাছ এক জিনিস, 2 বছরে চোখে দেখি নাই। তরকারির মধ্যে আছে ডাঁটা, পুঁইশাক আর ঝিঙ্গে, এই 3টে জিনিস আর কত খাওয়া যায় বলেন? পটল এক জিনিস, কেউ চোখেও দেখে নাই, অথচ শহর বন্দরে এই জিনিস খাওয়ার লোক নাই। শওকত সাহেব স্টেশন ঘর থেকে বের হয়ে এলেন, আর তখনই ঝেঁপে বৃষ্টি এলো। শিরীষ গাছের ঘন পাতায় বৃষ্টি আটকে যাচ্ছে। কতক্ষণ এরকম থাকবে কে জানে। শওকত সাহেব মুগ্ধ হয়ে গাছ, বৃষ্টি ও দূরের মাঠ দেখতে লাগলেন। সামনের অনেকখানি ফাঁকা, দৃষ্টি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়া যায়। শহরের সঙ্গে গ্রামের এই বোধহয় তফাৎ। শহরের দৃষ্টি আটকে যায়, গ্রামে আটকায় না। ছাতা মাথায় মোফাজ্জল করিমকে হনহন করে আসতে দেখা যাচ্ছে।
পায়ের জুতা জোড়া খুলে তিনি হাতে নিয়েছেন। প্যান্ট ভাঁজ করে হাঁটু পর্যন্ত তুলে দিয়েছেন। শওকত সাহেব আঁতকে উঠলেন। তাকেও কি এইভাবে যেতে হবে? বৃষ্টির জোর খুব বেড়েছে। শিরীষ গাছের একমাত্র ডালে ৬-৭টা কাক বসে বসে ভিজছে। অন্য ডালগুলো ফাঁকা। কাকেরা কি একটি বিশেষ ডাল বৃষ্টির সময় আশ্রয় হিসেবে ব্যবহার করে? এই ডালটায় নিশ্চয়ই কোনো সুবিধা আছে। স্টেশন মাস্টার সাহেবও ছাতা হাতে বের হয়েছেন। তিনি নিজেই ছাতা মেলে শওকত সাহেবের মাথার ওপর ধরলেন। বিরক্ত মুখে বললেন, এই যে বৃষ্টি শুরু হয়েছে, খুব কম হলেও 7 দিন থাকবে। শওকত সাহেব বললেন, একটা মজার জিনিস দেখুন তো, এতগুলো ডাল গাছে থাকতে কাকরা সব এক ডালে বসে আছে কেন? পশু পাখির কি স্যার কোনো বুদ্ধিশুদ্ধি আছে? একজন একটা ডালে বসেছে, গোষ্ঠী শুদ্ধ সেই ডালে গিয়ে বসেছে। স্যার ভেতরে চলেন, বৃষ্টিতে ভিজতেছেন। আপনি ছাতাটা আমার হাতে দিয়ে চলে যান, বৃষ্টি দেখতে আমার ভালোই লাগছে। 1 দিন 2 দিন লাগবে স্যার, তারপর দেখবেন যন্ত্রণা। গ্রাম দেশে সবচেয়ে খারাপ হইল বর্ষাকাল। মোফাজ্জল করিম সাহেব একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কি যেন কিনলেন। তারপর আবার যেদিক থেকে এসেছিলেন সেদিকে রওনা হলেন। শিরীষ গাছের ওই ডালটায় আরো কিছু কাক এসে বসেছে। অন্য ডালগুলো এখনো ফাঁকা। যখন ঝড় বৃষ্টি থাকে না তখন এরা কি করে? অন্য ডালগুলোতে বসে, নাকি কখনো বসে না? প্রচণ্ড শব্দে কাছে কোথাও বজ্রপাত হলো। ধক করে বুকে একটা ধাক্কা লাগলো। এত বিকট শব্দ, অথচ কাকেদের মধ্যে কোনো রকম চাঞ্চল্য লক্ষ্য করা গেল না। সম্ভবত তারা শব্দটা কি, কখন হবে, কোথায় হবে জানে বলে চুপচাপ আছে। আরো 2টো কাক এসে সেই ডালটাতেই বসলো। আশ্চর্য তো। নৌকা বেশ বড়, ভেতরে তোশকের বিছানায় রঙিন চাদর, 2টা বালিশ, একটা কোল বালিশ। মোফাজ্জল করিম বললেন, বিছানা বালিশ সব বাড়ি থেকে নিয়ে এসেছি, আরাম করতে করতে যাবেন। শওকত সাহেব বললেন, কোল বালিশ এনেছেন কেন? ঘরে ছিল, নিয়ে এসেছি। তিনি যে শুধু কোল বালিশ এনেছেন তা না, টিফিন ক্যারিয়ারে করে খাবার দাবার নিয়ে এসেছেন। নৌকার চুলায় সেই সব খাবার গরম করা হচ্ছে। দুপুরের খাওয়া শেষ করে নৌকা ছাড়া হবে। বৃষ্টির তেজ অনেক কমেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবে বাতাস আছে। করিম সাহেব বললেন, এই বছর মারাত্মক বন্যা হবে, কি বলেন স্যার? শওকত সাহেব জবাব দিলেন না। কথা বললেই কথার পিঠে কথা বলতে হবে। ইচ্ছা করছে না, এক ধরনের ক্লান্তিও বোধ করছেন। বিছানায় শুয়ে পড়লে হয়। কোলবালিশ দেখার পর থেকেই কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে। স্যার, তরকারিতে কেমন ঝাল খান তা জানি না, আমি বলেছি ঝাল কম দিতে। খুব বেশি কম হলে কাঁচামরিচ আছে, আমার নিজের গাছের কাঁচামরিচ, অসম্ভব ঝাল, সাবধানে কামড় দিবেন। শওকত সাহেব কিছুই বললেন না, এক জায়গায় বসে একদিকেই তাকিয়ে আছেন। চোখের সামনে দৃশ্য এখন খানিকটা একঘেয়ে হয়ে আছে। নৌকার চুলা থেকে ভেজা কাঠের কারণে প্রচুর ধোঁয়া আসছে, চোখ জ্বালা করছে। ধোঁয়া অন্যদিকে সরানোর জন্য করিম সাহেব তাল পাতার একটা পাখা দিয়ে ক্রমাগত হাওয়া করে যাচ্ছেন। এতে কোনো লাভ হচ্ছে না, বরং ধোঁয়া আরো বাড়ছে। করিম সাহেব, জি স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। অবশ্যই বলবেন স্যার, অবশ্যই। আমি মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে তেমন আগ্রহ বোধ করি না, ভালো লাগে না, চুপচাপ থাকতে পছন্দ করি। সেটা আপনাকে বলতে হবে না, আপনাকে দেখেই বুঝেছি। স্টেশন মাস্টার সাহেবকে এই কথা বলেছিলাম। করিম সাহেব, আমার কথাটা শেষ করতে পারিনি। আপনাদের ওখানে যাচ্ছি খুব নিরিবিলিতে কিছু কাজ করতে। শহরের পরিবেশে মন হাঁপিয়ে গেছে। নতুন পরিবেশের কোনো ছাপ লেখায় পড়ে কিনা সেটা দেখতে চাচ্ছি। কাজেই আমি যা চাই তা হচ্ছে
নিরিবিলি। স্যার, আপনাকে কেউ বিরক্ত করবে না। গ্রামের লোকজনও যদি আসে, সন্ধ্যার পর আসবে। এরা আপনার কাছ থেকে দু একটা মূল্যবান কথা শুনতে চাই। আমি কোনো মূল্যবান কথা জানি না। এটা তো স্যার আপনি বিনয় করে বলেছেন। না, বিনয় করে বলছি না। বিনয় ব্যাপারটা আমার মধ্যে নেই। খাবার সময়ও খুব যন্ত্রণা হলো। করিম সাহেব প্লেটে ভাত তুলে দিচ্ছেন, তরকারি তুলে দিচ্ছেন। শওকত সাহেব বিরক্ত হয়ে বললেন, প্লিজ কিছু তুলে দেবেন না, যা দরকার আমি নিজে নিয়ে নেব। কেউ খাবার তুলে দিলে আমার খুব অস্বস্তি লাগে। আপনি তো স্যার কিছুই নিচ্ছেন না। মুরগির বুকের গোশত একটু দিয়ে দেই। তিনি যে শুধু মুরগির বুকের গোশত দিলেন তাই না, এক টুকরা লেবু নিজেই শওকত সাহেবের প্লেটে চেপে দিলেন। কাগজি লেবুটা স্বাস্থ্যের জন্য ভালো। আমার গাছের কাগজি লেবু স্যার, ভালো। 6টা কাগজি লেবুর গাছ আছে আমার। এর মধ্যে 2টা বাজা, ফুল ফোটে, ফল হয় না। গাছগুলো কাটায় ফেলবো ভাবছিলাম, আমার মেয়ে দেয় না। ও কি বলে জানেন স্যার? ও বলে বাজা গাছ বলেই কেটে ফেলবে। কত বাজা মেয়ে মানুষ আছে, আমরা কি তাদের কেটে ফেলি? আমি ভেবেছিলাম কথা খুবই সত্য। আমার নিজের এক ফুপু ছিলেন বাজা। কাল মান্দায় বিয়ে হয়েছিল, খুব বড় ফ্যামিলি। তারা অনেক চেষ্টা শরীর করেছে, ডাক্তার কবিরাজ কিছুই বাদ দেয় নাই। তারপর নিয়ে গেল আজমির শরীফ, সেইখান থেকে লাল সুতা বেঁধে নিয়ে আসলো। খোদার কি কুদরত, আজমির শরীফ থেকে ফেরার পর একটা সন্তান হলো। আমি চিন্তা করে দেখলাম, আমার লেবু গাছের বেলায়ও তো এটা হতে পারে। শওকত সাহেব হাত ধুতে ধুতে বললেন, নিশ্চয়ই হতে পারে। আপনি একটা টবে করে গাছ দুটাকে আজমির শরীফে নিয়ে যান, লাল সুতা বেঁধে আনুন। করিম সাহেব কিছু বললেন না, তাকিয়ে রইলেন। সম্ভবত রসিকতাটা তিনি ধরতে পারেননি। করিম সাহেব, জি স্যার, আপনাদের ওখানে পোস্ট অফিস আছে তো? জি আছে, আমাদের গ্রামে নাই, শিবপুরে আছে। আমরা পোস্ট অফিসের জন্য কয়েকবার দরখাস্ত দিয়েছি। পোস্টমাস্টার জেনারেলের এক শালার বিবাহ হয়েছে আমাদের গ্রামে, মুন্সিবাড়িতে। ওনার মারফতে গত বছর একটা দরখাস্ত দিয়েছি। উনি আশা দিয়েছেন হয়ে যাবে। শিবপুর আপনাদের গ্রাম থেকে কত দূর? বেশি না, 4 থেকে 4.5 মাইল। আমি আমার স্ত্রীর কাছে একটা চিঠি পাঠাতে চাই, পৌঁছানোর সংবাদ। কোনো চিন্তা নেই স্যার, চিঠি এবং টেলিগ্রাম দুইটারই ব্যবস্থা করে দেব। শওকত সাহেব সুটকেস খুলে চিঠি লেখার কাগজ বের করলেন। বৃষ্টি আবার জোরে সরে এসেছে। 1 হাত দূরের জিনিসও দেখা যায় না এমন বৃষ্টি। এর মধ্যেই নৌকা ছাড়া হয়েছে। নৌকায় মোট 3 জন মাঝি। একজন হাল ধরে বসে আছে, 2 জন দাঁড় টানছে। বৃষ্টির পানিতে ভেজার জন্য তাদের মধ্যে কোনো বিকার নেই। যে 2 জন দাঁড় টানছে তাদের দেখে মনে হচ্ছে দাঁড় টানার কাজে খুব আরাম পাচ্ছে তারা। করিম সাহেব ছাতা মাথায় দিয়ে বাইরে এসে বসে আছেন। শওকত সাহেবের অসুবিধা হবে, এই কারণে তিনি ছইয়ের ভেতর যেতে রাজি হননি। শওকত সাহেব সুটকেসের ওপর কাগজ রেখে পেন্সিলে দ্রুত লিখে যাচ্ছেন। তার লেখা কাঁচা, তবে গোটা গোটা, দেখতে ভালো লাগে। কল্যাণিয়া, হাতের লেখা চিনতে পারছো? নৌকায় বসে লেখা, কাজেই অক্ষরগুলো এমন চ্যাপ্টা দেখাচ্ছে। ঠাকুরকোনা স্টেশনে ঠিক মতোই পৌঁছেছি। মোফাজ্জল সাহেব উপস্থিত ছিলেন। নাম শুনে মনে হয়েছিল ভদ্রলোকের দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে এবং মাপে লম্বা। ন্যাথফলিনের গন্ধ মাখা কোট থাকবে গায়ে। কোটের অংশ শুধু মিলেছে। ভদ্রলোক সারাক্ষণই কথা বলেন। অনায়াসে তাকে কথার সাগর উপাধি দেওয়া যায়। কথা বলা লোকজন কাজকর্মে কাঁচা হয়, ভদ্রলোক তা না। তাকে সর্বকর্মে অতি উৎসাহী মনে হলো। তার অতিরিক্ত রকমের উৎসাহে ঘাবড়ে যাচ্ছি। ভাত খাওয়ার সময় ভদ্রলোক নিজে লেবু চিপে আমার পাতে ছড়িয়ে দিচ্ছিলেন। অবস্থাটা ভাবো। আসার সময় তোমার মুখ কালো বলে মনে হলো। তাড়াহুড়োয় জিজ্ঞেস করা হয়নি। তাছাড়া ভাবলাম বিদায় মুহূর্তে কোনো কারণে
আমার ওপর রাগ করে থাকলেও তা প্রকাশ করবে না। ইদানিং কথা চেপে রাখার এক ধরনের প্রবণতা তোমার মধ্যে লক্ষ্য করেছি। একবার অবশ্যই আমাকে বলেছিলে তোমাকে কিছু কথা বলা আর গাছকে কিছু বলা প্রায় একই রকম। গাছকে কিছু বললে গাছ শুনতে না পেলেও গাছের ডালে বসে থাকা পাখিরা শুনতে পায়, তোমাকে বললে কেউ শুনতে পায় না। এই কথাগুলি তুমি ঠাট্টা করে বলেছ না মনের বিশ্বাস থেকে বলেছ আমি জানি না। মন থেকে বললেও আমার প্রতিবাদ করার কিছু নেই। আমি নিজেও বুঝতে পারছি আজকাল তোমার কথা মন দিয়ে শুনছি না। আমাকে বলার মতো কথাও কি তোমার খুব বেশি আছে? সংসার ছেলে মেয়ে নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছ। রাত 10টা পর্যন্ত বাচ্চাদের পড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তুমি যখন ক্লান্ত পরিশ্রান্ত তখন আমি বসেছি লেখা নিয়ে। সময় কোথায়? সূক্ষ্ম হলেও সংসার নামক সমুদ্রে দুটি দ্বীপ তৈরি হয়েছে, একটিতে আমি অন্যটিতে ছেলে মেয়ে নিয়ে তুমি, তাই নয় কি? স্বেচ্ছা নির্বাসনে কিছুদিন কাটাতে এসেছি। পরিকল্পনা মতো লেখালেখি করব, তার ফাঁকে অবসরের সময়টা আমাদের জীবন নিয়ে চিন্তা ভাবনাও করব। জীবনের একঘেয়েমিতে আমি খানিকটা ক্লান্ত, নতুন পরিবেশ সেই ক্লান্তি দূর করবে না আরো বাড়িয়ে দেবে কে জানে। ভালো লাগবে বলে মনে হচ্ছে না। সারা জীবন শহরে থেকেছি, শহরের সুবিধা অসুবিধায় এত অভ্যস্ত হয়ে পড়েছি যে নতুন পরিবেশে খাপ খাওয়ানো কষ্টকর হবে বলে মনে হয়। কষ্ট করার একটা বয়স আছে, সেই বয়স পার করে ফেলেছি। তাছাড়া এখন হোমসিক বোধ করছি। আসার সময় সাথীর জ্বর দেখে এসেছিলাম, ভেবেছিলাম ঘর থেকে বেরোবার আগে তার কপালে চুমু খেয়ে আসবো। ড্রাইভার নিচে এত ঘন ঘন হর্ন বাজাতে লাগলো যে সব ভুলে নিচে নেমে এলাম। বেচারির জ্বর তপ্ত কপালে চুমু খাওয়া হলো না। আমার হয়ে ওকে আদর করে দিও। আমার থাকার জায়গা কি করা হয়েছে এখনো জানি না। মোফাজ্জল করিম সাহেবকে কিছু জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করলেই তিনি লং প্লেইং রেকর্ড চালু করেন, তা শুনতে ইচ্ছে করছে না। আস্তানায় পৌঁছেই আস্তানা সম্পর্কে তোমাকে জানাবো, জায়গাটা পছন্দ হলো কিনা তোমাকে লিখবো। সবাইকে নিয়ে চলে আসবে, তবে জায়গা পছন্দ হবে বলে মনে হচ্ছে না। অনেক অনেক দিন পর তোমাকে দীর্ঘ চিঠি লিখলাম। ভালো থেকো এবং সুখে থেকো।